নমস্কার ভিউয়ার্স, ফাইন্যান্স উইথ মলয় চ্যানেলে আপনাদের স্বাগত। এই কয়েকদিনের যে ভিডিওগুলি আমি দিয়েছি তাতে অনেকে দেখছেন, কমেন্ট করছেন, তারা শেখার চেষ্টা করছেন। ভিউ কম হচ্ছে মানছি। আপনাদের একটি অনুরোধ, আপনারা দয়া করে যদি কিছু উপকার পান লাইক করবেন, কমেন্ট করবেন, জানার থাকলে অবশ্যই জানবেন। তো যাই হোক, আমি আগে বলেছিলাম যে কোনো কোম্পানির কম্পিটিটিভ এজ, আরওসি, কীভাবে পি রেটিং করে। তো আমি বলেছিলাম যে আমি কোনো স্টকের কথা আলোচনা করবো। কিন্তু আমি প্রথমেই বলি, আমি যে স্টকের কথা বলবো আজকে সেটি সম্পূর্ণ শিক্ষামূলক, কোনো মতেই কিন্তু কোনো বাই, সেল বা হোল্ড রিকমেন্ডেশন নয়। আমার কথা শুনে যদি আপনারা ইনভেস্ট করে ফেলেন, তার দায় সম্পূর্ণ আপনাদের। ইনভেস্ট করার আগে রীতিমতো পড়ুন, মার্কেট ঝুঁকিপূর্ণ, আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলুন, তারপর মনে হলে তবে ইনভেস্ট করুন। আমার কথায় কিন্তু ইনভেস্ট করবেন না, কারণ আমার ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক, কোনো বাই, হোল্ড বা সেল রেকমেন্ডেশন নয়। যাই হোক, মূল কথায় আসি। আমি বলেছিলাম যে কোম্পানির আরওসি বেশি কখন হয়? কোনো কোম্পানির আরওসি তখনই হয় বেশি যখন তার একটা কম্পিটিটিভ এজ থাকে, মানে তার ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট হোক বা যে কোনো কারণেই হোক, তার মার্জিন ভালো। এবার কি হবে, একটা টাইমে তার সেলস বাড়বে, কিন্তু কারণ তার মার্কেটে ডিমান্ড আছে, তার সেলস বাড়বে। হয়তো তার সেলস আজকে অতটা নাই। দেখুন, এখানে একটু ভালো ভালো করে বোঝার চেষ্টা করুন। যখন সেলস তুঙ্গে চলবে, সব ভালো চলবে, তখন কিন্তু মার্কেটকে আপনি ধরতে পারবেন না কোম্পানিটিকে। তো আপনাকে দেখতে হবে কোম্পানির কম্পিটিটিভ এজ কি আছে, সেলস বাড়ছে কিনা, সেলস বাড়ার সম্ভাবনা আছে কিনা, বা সেই ব্যাপারে কোনো ইনিশিয়েটিভ কোম্পানি নিচ্ছে কিনা, তার আরওসি কেমন, এইগুলো দেখে আমি ঠিক এই টপিকগুলোর উপর নির্দিষ্ট করি। আমার একটি স্টক খুব প্রিয়, আমার মনে হচ্ছে ভবিষ্যতে ভালো রিটার্ন দিতে পারে, না দিতেও পারে, কেউ মার্কেটে সঠিক নয়। তো যাই হোক, এরকম একটা কোম্পানি আমার যেটা খুব পছন্দের, সেটা হচ্ছে অলিভাস লাইফ সায়েন্স। আসলে অলিভাস লাইফ সায়েন্স কথাটি এই রিসেন্টলি হয়েছে, আগে ছিল গ্লেনমার্ক লাইফ সায়েন্স। তো তারপর 2024 সালে নির্মা গ্রুপ এই কোম্পানিটির 75% স্টক শেয়ার কিনে নেয় এবং তারা এখানে রিনেম করে, নতুন করে নাম করে অলিভাস লাইফ সায়েন্স। এই কোম্পানিটির বিশেষত্ব কি জানেন তো? এরা কাজ করে মূলত এপিআই এর উপরে। এপিআই জিনিসটা হচ্ছে অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যালস ইনগ্রেডিয়েন্টস। মানে কি, ধরুন আপনার চামড়ার কোনো সমস্যা হয়েছে, চামড়ার কোনো রোগ হয়েছে, তো আপনি একটা ওষুধ খাবেন। তো এই যে একটা বড় ট্যাবলেট আপনি খাবেন, সেই ট্যাবলেটের মধ্যে ট্যাবলেট তৈরি করতে বিভিন্ন উপাদান লেগেছে, সব ঠিক আছে, কিন্তু কোন উপাদানটা, কোন মলিকিউলটা দিলে পরে ওই চামড়ার রোগটা ভালো হবে, সেই মলিকিউল বা ইনগ্রেডিয়েন্টসটাই হচ্ছে এপিআই। মানে ধরুন, আমি সমস্ত মালপত্র দিয়ে, আমি সমস্ত কিছু দিয়ে 5খানা ট্যাবলেট তৈরি করলাম। এবার আমি ওই ট্যাবলেট, 5টা ট্যাবলেটে 5টা আলাদা আলাদা আমি এপিআই দেবো। যেমন এটাতে দিলাম আমি চর্মরোগের ট্যাবলেট হলো, এটা দিলাম কার্ডিওভাস্কুলার, হার্টের এপিআই দিলাম, তো হার্টের ওষুধ হয়ে গেল। মানে ওইটা হচ্ছে প্রাণ, এপিআই হচ্ছে প্রাণ। এপিআই যে মলিকিউল দেবেন, যে উপাদানটা আপনি দেবেন, সেই অনুযায়ী সেই ওষুধটা তৈরি হবে। প্রত্যেকটা ওষুধের মূল ভিত্তি হচ্ছে এপিআই, অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যালস ইনগ্রেডিয়েন্ট, ওইটি হচ্ছে মেন। তোরা এরা মূলত এপিআই এর উপর কাজ করে। এবার দেখুন, কোনো মলিকুলস যখন আপনি তৈরি করবেন, বা মলিকুলস আপনি যখন পেটেন্ট নেবেন, তার যে আপনি যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার বা রিসার্চ করার, ডেভেলপমেন্টের যে ইনফ্রাস্ট্রাকচার, সেগুলি কিন্তু আপনি ইচ্ছাগুলি করতে পারেন না। তার জন্য আপনাকে বিভিন্ন কোম্পানি, বিভিন্ন দেশের বিভিন্ন রেগুলেটরি সংস্থা আছে, যেমন ইউএসএফডিআই আছে আমেরিকার, হেলথ কানাডা আছে কানাডা, এরকম বিভিন্ন দেশের আছে।
তো পাশের রেল লাইন আগে আগে জানেন আপনারা, একটু ডিস্টার্বেন্স হয়। তো এদের মোটামুটি পৃথিবীর সমস্ত ইউরোপিয়ান ইউনিয়ন থেকে, জাপান থেকে, কানাডা, ভারত, আমেরিকা, কোনো রেগুলেটরি সংস্থার যে লাইসেন্স নেয় তা নয়। এবং পৃথিবীর প্রায় সমস্ত দেশে, ইউরোপ, জাপান, কানাডা, আমেরিকা, সব দেশে এদের ব্যবসা ছড়িয়ে আছে। এদের ক্লায়েন্টের হার প্রচুর প্রচুর ক্লায়েন্টি, মানে এদের এদের উপাদান কেনা ক্লায়েন্ট, কিন্তু ওরা ব্যবসায়িক স্বার্থে কোনো ক্লায়েন্টের নাম ওরা রিভিল করে না। যাই হোক, একটা কথা কি জানেন তো, এদের যে ইনফ্রাস্ট্রাকচার 2015 সালের পর থেকে আজকে 2026 এখনো পর্যন্ত কোনো রেগুলেটরি সংস্থা এদের নামে কোনো কমপ্লেন দেয়নি। মানে এদের এফিসিয়েন্সিটা ভাবেন কোন কোন লেভেলের এফিসিয়েন্সি, তাই জন্য কোম্পানি আমাকে পছন্দ। এদের এপিআই যে মলিকিউল, এদের মলিকিউলগুলো কিন্তু বিভিন্ন ধরুন, যেমন সিভিএস কার্ডিওভাস্কুলার, হার্টের উপরে এই এদের উপর 32টা মলিকুলার কাজ করে, এপিআই কাজ করে কার্ডিওভাস্কুলারের। সিএনএস মানে আপনার ওই কিছু রোগ ব্রেন থেকে যেগুলো হয়, খিচুনি, এই মস্তিষ্কে যে রক্ত সঞ্চালন, এই সব রোগ, খিচুনি এইটা, এই সব রোগ সিএনএস, এই ধরনের রোগ, মৃগী, এই ধরনের রোগের উপরে এদের 26টা মলিকুল আছে, এপিআই আছে। আপনার ডায়াবেটিক পেশেন্ট, এদের উপরে ওদের 11টা মলিকুল আছে। অঙ্কোলজি মানে আপনার ওই ফোড়া, টিউমার, এই টিউমার সংক্রান্ত যে রোগ, এই অঙ্কোলজি, আমি সাকারের কথা বলেছিলাম, ওরা অঙ্কোলজি স্পেশালিস্ট। তো এদেরও কিন্তু অঙ্কোলজির উপরে 13টা এপিআই আছে। এবং পেন, বিভিন্ন রকম যন্ত্রণার ক্ষেত্রে এদের প্রায় 6খানা ইয়ে আছে। এরা বলছে যে আমরা আরো নতুন মলিকিউল প্রায় 8 থেকে 10টা মলিকিউল প্রত্যেক বছর আনবো বাজারে। চিন্তা করুন, যে কোম্পানিটার উপরে কোনো রেগুলেটরি সংস্থার পৃথিবীর কোনো দেশের কোনো রেগুলেটরি সংস্থার কোনো কমপ্লেন নাই, কোনো অবজেকশনস নাই, তারা কনফিডেন্টলি বলছে আপনার আগের কলটিতে যে আমরা প্রতি বৎসর 8 থেকে 10টা করে নতুন মলিকুল, নতুন এপিআই আনবো। এপিআই ব্যাপারটা বোঝাতে পারলাম। এই ধরনের ব্যবসাকে বলা হয় কনগ্লোমেরেট বিজনেস। মানে ধরুন, কনগ্লোমেরেট মানে কি, সমষ্টিগত। ধরুন এদের যে সংস্থাটা, এখানে অনেকগুলো কোম্পানিকে, এদের আন্ডারে অনেকগুলো কোম্পানিকে ওরা ওদের সার্ভিস প্রোভাইড করবে, কনগ্লোমেরেট। বেশ, এইবার দেখুন মার্জিনটা কেন বাড়বে, একটু মন দিয়ে শুনবেন। মার্জিন বাড়বে, এপিআই তো নিজে ইনকাম করছে, নিজে তৈরি করছে, নিজে খরচা করছে, তৈরি করছে, ঠিক আছে, একটা কস্টিং আছে। এখন যে নতুন, এটা অনেকদিন থেকেই আছে, এই নতুন একটা সিস্টেম, জেনেরিকের গল্প শেষ হয়েছে, এখন নতুন কনসেপ্ট সিডিএমও। এই সিডিএমও কথাটির মানে কি? সিডিএমও মানে কন্ট্রাক্ট ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানুফ্যাকচারিং। অপারেশন। কন্ট্রাক্ট ডেভেলপমেন্ট মানে কি? ধরুন আপনি একটি বড় ওষুধ প্রস্তুতকারী সংস্থা, অনেক সংস্থা আছে, ধরুন ম্যানকাইন্ড একটা বিখ্যাত সংস্থা, অনেক ওষুধ সংস্থা আছে, আপনারা জানেন, বিভিন্ন মেডিসিন কোম্পানি। তো তারা যখন একটা নতুন ওষুধ আনতে যাবে, তো তাদেরকে তো রিসার্চ ডেভেলপমেন্টে খরচা করতে হবে। আমি যখন একটা বড় কোম্পানি, যখন একটা ওষুধ তৈরি করবো, তার বিজ্ঞানীকে লাগাতে হবে, তারপরে বিশাল প্ল্যান করতে হবে, সেই প্ল্যানটা আমাকে সেই ওষুধগুলো তৈরি করতে হবে, তার খরচা, তার লিজ, তার অমুক তমুক, এসব করতে প্রচুর খরচা করতে হবে। তো কোম্পানিগুলি কি করে, তারা নিজে খরচা না করে কন্ট্রাক্ট দিয়ে দেয় অন্য একটি কোম্পানি। সেই ধরনের কন্ট্রাক্টে কাজ করে এই আপনার অ্যালিভাস। এরা নতুনভাবে অ্যালিভাস এসছে, সিএমডিও মানে সিডিএমও, কন্ট্রাক্ট ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানুফ্যাকচারিং, ওই কোম্পানির কাছ থেকে ওরা করবে। এইবার এতে কি হবে, একটা খরচের একটা বড় অংশই কোম্পানিটাকে দেবে, যেহেতু তো কন্ট্রাক্ট আছে, যে আমাকে তুমি এই মলিকুল তৈরি করে দাও, এই ওষুধ তৈরি করে দাও, তোমাকে আমি এই টাকা দেবো। তার ফলে ওদের যে এপিআই তৈরি করতে যে ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা করতে হচ্ছিল,
সিডিএমওতে এই খরচার একটা বড় অংশ তারা ওই কনসার্ন ওষুধ কোম্পানির কাছ থেকে নেবে। তার ফলে কী হবে, তাদের প্রোডাকশান খরচটা কমবে, প্রোডাকশন কস্ট কমবে। প্রোডাকশন কস্ট কমলে কী হবে তাদের, এবং তারা শুধু ওই এপিআই তৈরি করবে না, তারা ওষুধটাও তারা বানিয়ে দেবে, মানে পুরো পুরো সিস্টেমটাই বানিয়ে ওষুধ বানিয়ে এই কোম্পানিকে হ্যান্ড ওভার করে, তার বদলে তারা একটা কস্টিং নেবে। তারপরে তাদের মার্জিন বাড়বে। এবং এই এপিআই এবং এই সিডিএম ব্যবসাতে তাদের আরওসি কত, তাদের আরওসি 25% ভাব, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 25%। ভালো করে শুনবেন। এইবার আমি আগে বলেছিলাম যে কস্ট অফ বোরোয়িং, আমি যে টাকাটা মার্কেট থেকে আর্ন করছি, মানে সরি, আমি যে টাকাটা মার্কেট থেকে ডেরাইভ করছি, মানে নিচ্ছি, লোন নিচ্ছি, সেই লোনের যে খরচা, সেই খরচার থেকে যদি আমার ইনকাম অনেক বেশি হয়, ইনকামটা কখন বেশি হবে, যখন আমার মার্জিন বাড়বে। আর মার্জিন বাড়লে আমার রিটার্ন অন ক্যাপিটাল বাড়বে। যে টাকাটা আমি ব্যবসাতে লাগিয়েছি তার সেই টাকার উপরে 25% লাভ করছি। কেন লাভ করছি? কারণ মার্জিন বেশি আমার। এই মার্জিনের পরিমাণটা আমি যে লোন কস্ট অফ বোরোয়িং তার থেকে অনেক বেশি, 25%। একটা ব্যবসায় এখনকার কস্ট অফ বোরোয়িং কত? 6%, 5%, 6%, 7% কোম্পানিগুলির। পিএলআই স্কিম, সরকারের যে পিএলআই স্কিম, এইসব ক্ষেত্রে সরকার পিএলআই স্কিম অনেক ছাড় দেয় কোম্পানিগুলিকে, তারপরে তাদের কস্ট অফ বোরোয়িং অনেক কম। পিএলআই স্কিমটি কি এই মুহূর্তে ব্যাখ্যা করতে যাচ্ছি না, ভাববেন যে একটা সরকারি অনুদান এই কর্পোরেট সংস্থাগুলির জন্য। তার ফলে তার কস্ট অফ বোরোয়িং কম, আবার আরও সেই 25%। এবার দেখুন, এদের কস্ট অফ বোরোয়িং নাই, ডেট নাই বললেই চলে, নাই, প্রায় নীল ধরুন, ওই 0.25% ছাড়ুন, ওদের লোন নাই, তাহলে কস্ট অফ বোরোয়িং নাই। কস্ট অফ বোরোয়িং নাই, এদিকে আপনার আরও সেই 25%। বুঝতে পারছেন তো আমি কোম্পানিটিকে কেন বাঁচছি? বেশ, এবার কি হচ্ছে, ওদের কাছে প্রায় 800-850 কোটি ফ্রি ক্যাশ ফ্লো আছে। ভাবুন কেন আছে, এটা ভাবতে হবে কেন আছে। তার কারণটা হচ্ছে কি, আমি বলেছিলাম যে ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটি, সিএফও, ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটি, সেখানে তার ইনকামটা বেশি হচ্ছে, তো ক্যাশ ফ্লোটা তো আসছে। আপনার কস্ট অফ বোরোয়িং নাই, আপনার লোন নাই, আপনি 25% আরওসি করছেন, মানে আপনার অটোমেটিক্যালি আরওইও বেশি। তার ফলে আপনার এক্সট্রা ক্যাশ জেনারেট হচ্ছে, যেহেতু আপনার লোন নেই, সে টাকাটা তো আপনার কাছে ফ্রি ক্যাশ ফ্লো থাকবে। এই তো সদ্য 24-25-এ অধিগ্রহণ হয়েছে, কোম্পানিটির নাম চেঞ্জ হয়েছে। তাহলে কেবলে এই ব্যবসাতে একই তাদের একটা পুরনো দারুণ রেপুটেশন আছে, এবং তারা সিডিএমওতে নতুন করে ঢুকছে। ভালো করে বোঝার চেষ্টা করুন। আপনি দেখবেন এদের সেলস গ্রোথ 8%, 9%। এইখানে আপনার কনফিউজ হবেন না, ভালো করে শুনবেন। আরও সেই 25%, ডেট নেই, ফ্রি ক্যাশ ফ্লো ফ্রি, প্রায় 800 কোটি, 850 কোটি ক্যাশ পড়ে আছে হাতে। এত ভালো রেপুটেশন কোম্পানিটির, আরও সেই 25%। তারা বলছে প্রতি বছর আমরা 8 থেকে 10টি নতুন মলিকুল, নতুন এপিআই আনবো। আমরা সিডিএমওতে নতুন করে প্ল্যান করছি। আমাদের যে ফ্রি ক্যাশ ফ্লো আছে, সেই ফ্রি ক্যাশ ফ্লো দিয়ে আমরা এখন আমরা এক্সপ্যান্ড করবো ব্যবসাকে। সোলাপুর, দেয় যে নতুন নতুন কোম্পানি, একটু পড়বেন, সবই যদি আমি বলে দিই তো আপনাদের কনফিডেন্স পাবেন না। খবর আমার শুনে কিন্তু ইনভেস্ট করবেন না, আপনারা একটু পড়ুন কোম্পানিটা কেন বাঁচছি। এই কারণেই মাত্র 2 বছর ওরা নতুনভাবে অ্যাকোয়ার্ড হচ্ছে, নতুনভাবে তারা নাম করে নতুন করে ব্যবসায় আসছে। এত সুন্দর আরওসি, এত সুন্দর রেপুটেশন, এতগুলো তাদের কম্পিটিটিভ অ্যাডভান্টেজ, এতগুলো অল ওভার ওয়ার্ল্ডে পরিচিত এপিআই, এতদিনের অভিজ্ঞতা তার, এবং সে সিডিওতে ঢুকছে, এবং সে কনফিডেন্টলি বলছে যে আমরা 8 থেকে 10টি নতুন মলিকুল তৈরি করব। এইবার যখন ওই সিডিএমওর কাজগুলি, এপিআই তো আছেই, এপিআই ইনকাম তো আছেই 25%, সে 25% আরও সেই, বুঝতে পারছেন তো। এইবার যখন সিডিএমওর ইনফ্লো ঢুকবে, সিডিএমও যখন পুরোপুরি 27-28 সাল থেকে ওরা ফুল অ্যাক্টিভ হয়ে যাবে, 70% বলছে,
27 সালের 27 ফাইন্যান্সিয়াল ইয়ার থেকেই 28 কমপ্লিট হবে। এই যখনই এবার পরের কোয়ার্টারগুলি থেকে যখনই ওদের সিডিএমও থেকে ইনকাম আসতে শুরু করবে, নতুন মলিকুল এপিআই ক্ষেত্রে ইনকাম আসছি, এবং ওরা আমেরিকার মার্কেটে বিভিন্ন মার্কেট ধরার চেষ্টা করছে, তখন দেখবেন ওদের যে সেলস গ্রোথ আপনি আর হাত দিতে পারবেন না, সাঁই সাঁই করে চলবে। মানে আমি কি বলছি, সম্ভাবনা আছে। এখন কিন্তু সেলস গ্রোথ হাই হয়নি, কিন্তু হাই হওয়ার সম্ভাবনা প্রচুর। এবার দেখুন এইখানে আর একটা গল্প আছে, কিন্তু আপনি যদি ফিউচারিস্টিক হন শুনবেন। সেটা হচ্ছে একই কথা অনেকদিন আগে থেকে প্রচলিত আছে, বেশ কিছুদিন থেকে, কোভিডের পর থেকে। সেটা হচ্ছে চাইনা প্লাস ওয়ান। এই চাইনা প্লাস ওয়ান বিষয়টি কি? ইনফ্রাস্ট্রাকচার আর প্রোডাকশনে চায়না অল ইন অল। রেয়ার আর্থ থেকে কমোডিটিস, বিভিন্ন কমোডিটিস থেকে শুরু করে, রেয়ার আর্থ থেকে শুরু করে, মেডিসিন থেকে শুরু করে, বিভিন্ন মানে ইলেকট্রনিক্স বানানো টেকনিক্যাল বিষয় থেকে শুরু করে সব বিষয়ে এরা ছেয়ে আছে। ইলেকট্রিক্যাল সব জায়গাতে চায়না আছে। এবার কি হচ্ছে, পুরো চায়নার উপর নির্ভরশীল গোটা ইউরোপ এবং আমেরিকা। দেখলে না, ট্রাম্প এত হুমকি দিয়েও চায়নাকে কিছু হতে পারলো না। এবার বাকি দেশ, গোটা বিশ্ব ভাবছে যে না, চায়না আছে ঠিক আছে থাক, কিন্তু চায়নার পাশাপাশি আরেকটি চায়না প্লাস ওয়ান, আরেকটি কারো কোনো দেশ আমরা চাই, যারা চায়না যদি পুরোপুরি চায়নার উপর নির্ভরশীল আমরা হব না, তাদের কাছ থেকে আমরা নেব। চায়না আছে থাক, তো চায়না প্লাস ওয়ান সিস্টেম আমরা যেতে চাইছি। সেক্ষেত্রে এই কোম্পানিটির একই তো ইউরোপ, আমেরিকায়, কানাডা থেকে শুরু করে, জাপান থেকে শুরু করে এদের তো একটা অস্তিত্ব দারুণ। তারপরে চায়না প্লাস ওয়ানের একটা সুবিধা তারা পাবে, সরকারের পিএলআই স্কিম পাবে, এবং তারা নতুন করে সিডিএম মতো ঢুকছে। বুঝতে পারছেন এই কোম্পানিটির প্রসপেক্টাস কত কত হতে পারে। তো এই জন্যই আমি এই কোম্পানিটিকে আপনাদের কাছে যতটা সম্ভব ছোট্ট ভিডিওর মধ্যে বলার চেষ্টা করলাম। আমি বলে দিই, আমার ব্যক্তিগত ইনভেস্টমেন্ট এই কোম্পানিতে আছে। আমার এই ভিডিওটি কোনো মতেই কোনো বাই, হোল্ড বা সেল রেকমেন্ডেশন নয়। দেখা গেল আপনারা কিনলেন, 40% নেমে গেল, আমি যে কখন বেরোবো, কখন আবার নতুন করে অ্যাড করবো, সবসময় বলা সম্ভব নয়। আর এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়, বলাও আমি সেবের গাইডলাইন অনুযায়ী পারি না। সুতরাং আপনারা আমার কথার উপর ভরসা করে আপনারা ইনভেস্ট করবেন না। আরও পড়ুন, আমার কনসেপ্টটা বোঝার চেষ্টা করুন, এবং ইনভেস্টমেন্টের আগে অবশ্যই আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে দেখা কথা বলুন। যদি আর এ ব্যাপারে কোনো প্রশ্ন থাকে, নির্দ্বিধায় কমেন্ট বক্সে কমেন্ট করুন। আর দয়া করে লাইক করবেন। ভিডিও দেখছেন অনেকে, লাইক করছেন না, লাইক করবেন, আর সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।